যে সন্তানকে গুলি করে মারছো মা বলে চিৎকার যে করছে, সেই সন্তানের চিৎকার যতদিন আকাশে বাতাসে থাকবে আওয়ামী লীগ তুমি মাপ পাইবা না। তুমি মাঠে নামতে পারো, মনে করতে কালকেই মাঠে নামলাম, দেখি না। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বিএম পাবলিক শো থেকে। আজকে আমাদের অতিথি আপনাদের সেই সাহসী বক্তা, সুপরিচিত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ফজলুর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা ফজলুর রহমান ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের যে সরকার, তাদের গুরুত্বপূর্ণ মৌলিক কাজ কী হবে? বলি 1, 2, 3। আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আনা, অর্থনৈতিক পরিস্থিতিকে সঠিক ব্যাপারে আনা, বাজারে গেলে এখন বুঝবেন। এবং যারা যারা দায়িত্ব পাইছে এরা কেউ পলিটিশিয়ান না, আমার মতো কেউ মাঠে বক্তৃতা দুইটা ছেলে ছাড়া। এরা হইল নন পলিটিক্যাল মানুষ, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা আছে এদের মধ্যে, এদের সততা আছে। আমি প্রায় সবাইকে চিনি। সততা এদের মধ্যে প্রশ্নাতীত। যদি তারা সততাটা রক্ষা করে কাজ করতে পারে, বাজারের দাম কমবে, মানুষপত্রের কাজের ব্যবস্থা হবে, মোটামুটিভাবে একটা শান্তিপূর্ণ অবস্থা হবে, সঠিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসবে। এবং আমি মনে করি পুলিশের মধ্যে যদি চক্রান্ত একটা গ্রুপের না থাকে এখন থেকে কাজে যোগদান করিয়া কাজ করাও, যা হয়েছে হয়ে গেছে। পুলিশ যেমন গুলি করে 1000 মারছো, তোমাদেরও 50 জন মরছে, এটার জন্য আমিও দুঃখিত। সব বাংলার সন্তান আমরা এই অপরাধ করে ফেলছি সবাই মিললে, এইটা বুঝলে এখন কাজে লাগো এটা শেষ করার জন্য। যারা গত 16 বছরে অনিয়ম দুর্নীতি করেছে, দেশের টাকা পাচার করেছে, ব্যাংক লুটপাট করেছে, এদের শাস্তি হওয়া উচিত না? এদের শাস্তি হওয়ার জন্য কি করা উচিত? এখন থেকে মামলা শুরু হওয়া উচিত। প্রথমত দুর্নীতির মামলা, দ্বিতীয়ত খুনের মামলা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে, তৃতীয় হইল গণতন্ত্র হত্যার মামলা। এটা হবে সবচেয়ে সংবিধান হত্যার মামলা। গত 3টা ইলেকশন 14 সন, 18 সন, 24 সন এই দেশের মানুষকে ভোট দিতে দেয় নাই। ওই যে ছেলেরা আন্দোলন করছে, আমি কিন্তু বলছি যে ছেলেটার বয়স 18 বছর, সেই ছেলেটা এইবার ভোট দিতে পারে নাই, 24 সনে ভোট দিতে পারে নাই। যে ছেলেটার বয়স 24 বছর, সে 18 এবং 24 ভোট দিতে পারে নাই। যে ছেলেটার বয়স 28 বছর, সে 14, 18 এবং 24-এ ভোট দিতে পারে নাই। এই যে মানুষকে গণতন্ত্র থেকে, তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে, এদের কঠিন শাস্তি হওয়া উচিত। এরা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করছে, এদের উপরে হত্যাকারীর শাস্তি এবং মামলা এখনই শুরু হওয়া উচিত আমি মনে করি। এবং সঠিকভাবে একটা অনুরোধ করব, কারো বিরুদ্ধে যাতে প্রতিহিংসা পরায়ণের থেকে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, আইনের মাধ্যমে হবে যা হয়। আর আমাদের যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, এইগুলো সংস্কার করে। এবং অতীতে যারা ভোট ডাকাতির নেতৃত্ব দিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনাররা, এই যে দিনের ভোট যারা রাতে করেছে, যারা এই সহযোগী ছিল, সেই এসপি, ডিসি, পুলিশের কর্মকর্তারা, যারা তাদের কি তদন্তের মুখোমুখি করে বিচার করা উচিত না? বর্তমান সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকার বা এডেন্টিম অন্তর্বর্তীকালীন সরকার যাই হোক, ইউনূস সাহেব সহ সবার কাছে দাবি করতেছে 14, 18 এবং 24 সনে যারা নির্বাচন কমিশনে ছিল, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন, এবারে প্রত্যেককে এই মুহূর্তে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে জেলখানায় পাঠানো হোক এবং তাদেরকে রিমান্ডে না কোথায় কিভাবে তারা সেই ডাকাতিগুলা 14 সনে করছিল, 18 সনে করছিল, দিনের ভোট রাতে দিছিল, এইবার কিভাবে সমস্ত মানুষকে প্রতারিত করছিল, এই জায়গাগুলো হোক। আমি যে বলতাম ওই হারামজাদারা, আমি কিন্তু এই কথাটা বুঝে আমি বলতাম, এই কাজী হাবিবুল আওয়াল জিব্বাটা কিন্তু থাকবে না, মানুষ কিন্তু জিব্বার মধ্যে শিক ঢুকায় দিবে। আমি বলতাম এটা মিথ্যা কথা বলিস না, 1% ভোট হয় না, তুমি বলো 40% ভোট হয়েছে। আরও কি ছিল, মানিকগঞ্জের একটা ওনাকে বিসিএস খুব ভালো অফিসার ছিল, ফকিন্নির পুত, আরও কে আছিল, এদের সব অ্যারেস্ট করা হোক। অ্যারেস্ট করে জনগণের সামনে রেসকোর্স ময়দানে দাঁড় করায় জিজ্ঞাসা করানো হোক। আরও এর আগে কি রকিব ছিল, এর আগে আরেকজন ছিল, সব একসাথে আনা হোক, এদেরকে দিয়া 164 করানো হোক। আমি মনে করি এরা সর্বনাশ করছে। এই সব দালাল, মেরুদণ্ডহীন দালাল, শুধু লাভে এবং লোভে, শুধু অর্থনৈতিক লোভে এবং অনুগ্রহের পাওয়ার কারণে এরা এই দেশটাকে সর্বনাশ করে। এরাই ছিল স্বৈরতন্ত্রী শেখ হাসিনার প্রধান সহযোগী। এদেরকে আগে গ্রেফতার, আমি এটা অনুরোধ করলাম এই সরকারকে, এদেরকে আগে আপনারা গ্রেফতার করেন। যারা বলতো শেখ হাসিনাকে
আপনি জীবিত থাকতে তো আপনার সাথে থাকবই, মৃত্যুর পরেও থাকবো। কই গেল রে? আর আমি বলছিলাম, আরে শেখ হাসিনা আপনি এত বোকা, আপনার বাপ 15 আগস্টে গুলি খায় মরল, একটা পিঁপড়া ছিল না, আর এরা মরণের পরে আপনার সাথে। ওই লোকটা নাকি প্রথম দেশ ছাড়ছে, ওই ব্যবসায়ী যে মৃত্যুর পরেও শেখ হাসিনার সাথে থাকার কথা ছিল। ওদের সবাইকে, যাদের নামে যারা শেয়ার মার্কেট লুট করছে, বাংলাদেশ ব্যাংক লুট করছে, ইসলামিক ব্যাংকগুলো, সমস্ত ব্যাংকগুলোতে লাল বাতি জ্বালাইছে, যারা নদী দখল করছে, যারা মাটি দখল করছে, যারা বন খাইছে, এদের সবাইকে গ্রেপ্তার করা হোক। দাবি করি আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন সৎ, আমার ব্যাপারেও যদি এক পয়সার কোনো ধরনের কোনো দুর্নীতি পাওয়া যায় বা কিছু পাওয়া যায়, আমাকে গ্রেপ্তার করেন। প্রশাসন হচ্ছে একটি সরকারের গুরুত্বপূর্ণ অর্গান, কারণ একটি সরকার টিকে থাকে প্রশাসনের শক্তির উপর ভর করে। এই যে বিগত আওয়ামী লীগ সরকার যে টিকে ছিল এই জগদ্দল পাথরের মতো, তার মূল ব্যাকের প্লেয়ার ছিল প্রশাসন। প্রশাসনের কিছু কুলাঙ্গার তারা এই সরকারকে টিকিয়ে রেখেছিল। এখন সেই প্রশাসন কিভাবে গণমানুষের প্রশাসন হবে, কীভাবে নিরপেক্ষ হবে, এ বিষয়ে আপনার সুপারিশ কী? আমার সুপারিশ হলো মহা অপরাধী যারা উপরে, মহা অপরাধী যাদেরকে বারবার এক্সটেনশন দেওয়া হয়েছে সব ডিপার্টমেন্টে, সচিবালয়ে হোক, সচিব হিসাবে হোক, ডিজি হিসাবে হোক, অন্যান্য পদ পদবিতে হোক, যাদেরকে এক্সটেনশন দেওয়া হয়েছে বা যাদের, এবং যারা সবচেয়ে বেশি এই দেশের জন্য সর্বনাশ করছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হোক। কিন্তু অন্যদের বেলায় তো দেশটা তো চলতে হবে, আস্তে আস্তে জিনিসগুলো ঠিক করা হোক এবং তাদেরকে বের করে দেওয়া হোক। ভালো জিনিস দেওয়া মানে ভালো জিনিস ঢুকবে, খারাপ জিনিস বাড়ি হয়ে যাবে, এই পদ্ধতিটা নেওয়া হোক। কিন্তু বড় যারা আছে এদেরকে এখনই গ্রেপ্তার করা হোক, কারণ এটা একটা বিপ্লব, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। যদিও আমার এক বন্ধু সলিমুল্লাহ খান বলছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলবেন না, এটা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা। ডক্টর সলিমুল্লাহ খান এই কথাটা বলছে, এটা নাকি প্রথম মুক্তিযুদ্ধের এই ধারাবাহিকতা, আমরা ফেল করছিলাম, এটা আবার পাশ করলাম। কিন্তু আমি মনে করি না, আমরা 2টা পরীক্ষা দিচ্ছি। একটা হলো প্রথম মুক্তিযুদ্ধে আমরা অস্ত্র দিয়ে বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করছি, যারা আমাদের পেটের ভাত, পরনের কাপড়, আমাদের গণতন্ত্রকে হত্যা করছিল। আর দ্বিতীয় মহাযুদ্ধে আমাদের সন্তানেরা যুদ্ধ করছে, যারা আমাদের সব কিছু কায়রা নিয়েছিল, রিজিক কায়রা নিয়েছিল, সম্পদ কায়রা নিয়েছিল, আমাদের জান প্রাণ, গণতন্ত্র, মৌলিক অধিকার সব কায়রা নিয়েছিল। তাদের বিরুদ্ধে আমাদের সন্তানেরা দ্বিতীয় যুদ্ধ করছে। এই কারণে আমি এটাকে বলি দ্বিতীয় মহাযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ জয়ী হবে। আপনি দেখেন সমস্ত রাস্তাঘাটে মেয়েগুলা নাই মেয়া, শিশুগুলা নাই মেয়া, মেয়েদেরকে দেখলেই সেলিউট দিয়ে, ছেলেগুলা নাই মেয়া এখানে ট্রাফিক ধরতেছে, রাস্তা পরিষ্কার, কত কিছু করতেছে। এরা সব পারবে এটা আমি বলি না, পারা তাদের পক্ষে সম্ভব না, কিন্তু এদের যে ইচ্ছা আছে দেশ সেবা করার, দেশের মানুষের জন্য কাজ করার, এটার জন্যই তাদেরকে সেলিউট দেওয়া হচ্ছে। যারা মনে করতেছে আবার আইসা পড়ব লুট করার জন্য, আবার পাত্র মিত্র পরিজন হবে, নকিব আবার হাঁকবে, আবার রাজত্ব পাবো, সিংহাসন পাবো, যারা মনে করতেছে এটা ঘুরে বালি। আর যে যে দলেরই হয়ে থাকেন, আমিও যদি, যে আমি বিএনপির দল, সবচেয়ে বড় দল, আমি মনে করতেছি আগামীতে ক্ষমতায় যামু, কই ফেলতেছি, আমি এখানে মন্ত্রী হমু, আমি মন্ত্রী হয়ে যাবো। বিএনপির যত বড় দলই হোক, যেই হোক, আমি একটা কথা বলে দিই, মানুষ কিন্তু সাংঘাতিকভাবে এখন শিক্ষিত হয়ে গেছে। রাজনীতিবিদদের চেয়ে কিন্তু একজন রিক্সাওয়ালা রাজনৈতিকভাবে অনেক বেশি শিক্ষা কিন্তু বুঝে হোয়াট ইজ গোয়িং অন। কাজে সাধু সাবধান, সমস্ত রাজনৈতিক দল সাবধান, তাড়াহুড়া করেন না। বর্তমান সরকার যে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো সংবিধানের আওতায়, এটা কোনো মেয়াদ নাই, এটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে বিশেষ সরকার আর কি। আপনি কি মনে করেন যে এই সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারবে? আপনার দল বিএনপি দাবি করছে, কিন্তু এই সরকারের হাতে যতগুলো কাজ বাকি আছে, গতকাল একজন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, উনি আমাকে দেয়া ইন্টারভিউতে বলেছেন কমপক্ষে এই সরকারে থাকতে হবে 1000 দিন, কারণ এই সরকারের কাঁধে 1000টার উপরে কাজ আছে যা পলিটিক্যাল সরকার পারবে না কখনো করতে। আপনি কি মনে করেন? শহীদ খান সাহেবের কোনো বন্ধন নাই, আমি তাকে সালাম জানাই, উনি আমার বন্ধু, যদিও জুনিয়র ফ্রেন্ড, হি ইজ মাই জুনিয়র বাট ব্রিলিয়েন্ট লোক, তার কোনো বন্ধন নাই, কিন্তু আমার বন্ধন আছে। আমি সব কথা বলতে পারবো না, তবে আমি বলতে পারি
যে কাজগুলো আমি প্রথম বললাম, এদেরকে গ্রেপ্তার করা, এদের বিরুদ্ধে মামলা ফাইল করা, গ্রেপ্তার করা এবং এদেরকে আইনের কাছে সোপর্দ করা, শাস্তিটা হয়তো 4-5 বছর 7 বছর, এইটা আমি নাইবা বললাম, কিন্তু এইটুক করতে হইলে নির্বাচন কমিশন একটা করা, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অফিসার নিয়োগ দেওয়ার, জেলায় জেলায় থানায় থানায়, এই যে কাজগুলো, যারা মনে করে 3 দিনে হইলে অর্ডার দিলেই হয়ে যাবে আর আমি এমপি হয়ে যাবো, তারা এমপি হইতে চায়, তারা দেশ সঠিকভাবে চলুক এটা চায় না। 3 দিনে কেউ ঠিক করতে পারবে না। এই জায়গাগুলো ঠিক হোক, একটা নির্বাচন করে হাবিবুল আওয়ালদেরকে আগে ধৈর্যা কান ধরে উঠবস করানো হোক বাংলাদেশে, কান ধরে উঠবস করা জাতির সামনে, আমার সামনে না। আমি এমনি তাকে রেসপেক্ট করি, সে একজন বড় অফিসার, কিন্তু যে অপরাধ তারা করছে সে অপরাধের কোনো সীমা নাই এবং মাফ নাই। এদেরকে কান ধরে উঠবস করানো উচিত। ফেয়ার বুট হয়ে গেছে, সাংঘাতিক বুট হয়েছে, এই পৃথিবীতে এরকম আর কোনো বুট নাই। ওই হারামজাদারা কয় টাকা দিছিল শেখ হাসিনা সরকার? আমার কথাটা কি আপনি জনপ্রিয়তা, কিন্তু আমারও একদিন ওই কচু পাতার পানির মতো চলে যাবে আমি যদি অন্যায় কাজ করি। বহু এমপি টেমপি দেখছেন, নাম আমি বলবো না, আমার ছোট ভাইয়ের মতো এত জনপ্রিয় হয়ে গেছিল, মনে হয়েছিল সে এভারেস্ট সিংহে উঠে গেছে। সে যখন ওই যে টকশো করতো বা ও করতো, ফেসবুক করে নেতা হয়ে গেছিল। এখন কোথায় আছে কেউ জানে না, একটা ভুলের জন্য। আপনারা কি আমার কথাটা বুঝতে পারতেছেন? নাই, খুঁজে পাওয়া যায় না। ভুল, যারা এই ভুলগুলো করছে এদেরকে ধরেন। আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে অর্জিত স্বাধীনতা, এটাকে নস্যাৎ করার জন্য এখনো আন্তর্জাতিক চক্রান্ত অব্যাহত আছে? আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে আমি একদিকে মনে করি এখন ইন্ডিয়ার মোদি সরকার, নট ইন্ডিয়া, এইটা যারা বলে এরা ভুল বলতেছে। আমি আজকে ইন্টারিম গভর্নমেন্টের সরকারের প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি হাত জোর করে অনুরোধ করব, সব ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে এটা বলা যাবে না। মোদি সরকার আমাদের বিরুদ্ধে, বিজেপি আমাদের বিরুদ্ধে, তাদের সংখ্যা মাত্র 39%। আমি বারবারই বলতেছি, তা না হইলে পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি বলতো না যে বাংলাদেশের কোনো মানুষ যদি গভীর রাতে আইসা আমার দরজায় টোকা দেয় তাইলে আমি দরজা খুলে দিব, এবং তাকে থ্রেট করার পরও সে বলছে আমাকে আইন শিখাতে আইসেন না। সব ইন্ডিয়ান একসাথে গইনেন না, এটা একটা ভুল ব্যাপার হইতেছে বাংলাদেশে। আবার ওই যে ইন্ডিয়ান সাম্প্রদায়িক শক্তি বিজেপি, আরএসএস, যারা এই পৃথিবীটাকে মধ্যযুগে নিয়ে যেতে চায়, বলে মহাভারতের যুগে 10,000 বছর আগে নিয়ে যাবো, যা তোরা ওখানে, এনে কি এই পৃথিবীতে তোদের কি? তোরা যা কুরু পাণ্ডবের কাছে যুদ্ধ কর গিয়া। ওরাও কিন্তু সাংঘাতিকভাবে বা টোটাল ভারতবর্ষ এদের অত্যাচারের জন্য শ্রীলঙ্কা এদের বিপক্ষে, এদের অত্যাচারের জন্য মালদ্বীপ, বিজেপি সরকারের অত্যাচারের জন্য মালদ্বীপ এদের বিপক্ষে, নেপাল বিপক্ষে, ভুটান বিপক্ষে, পাকিস্তান তো সারা জীবনের বিপক্ষে, শেষ পর্যন্ত বাংলাদেশ আসিল, বাংলাদেশও বিপক্ষে চইলা যাবে বা গেছে। ওই যে হাসিনারে দেখেন প্রত্যেক দিন কয় কত কথা, হাসিনা না আর কোনো দেশই পাইতেছে না, দিল্লি গিয়া বসে আছে, ওখানে গিয়া কালকে দেখলাম মার্কেটিং করে। সি আমি যা দেখলাম এটা ভুল হলে আমি মনে করব ভুল, কিন্তু আমি দেখছি শেখ হাসিনা নিজে বাজারে ঘুরে ঘুরে মার্কেটিং করতেছে দিল্লিতে। আমার দেখালো একজন সাংবাদিক, সে কত ফ্রি, হ্যাঁ, তাই যদি জায়গা না পায় তাইলে আমরা কি করব, তাকে কি আমরা দূর করে বাইর করে দেবো, এর অর্থ হলে কৌশল করে তাকে ওখানে রাইখে দেবে, রাইখে আমার দেশে একটা এই শয়তানি শুরু করবে বিজেপি সরকার, নট ইন্ডিয়া। এই কথাটা বারবার আপনাদেরকে আমি বলতেছি, এবং এই কথাটা এই সরকারকে বলতেছি, নট টোটাল ইন্ডিয়া। বিজেপি সরকার, মোদি সরকার হইল এই দেশের জন্য, এই দেশকে গ্রাস করতে চায়, কিন্তু পারবে না, পারবে না। মোদির আন্ডারে কিন্তু কেউ মুক্তিযুদ্ধ করে নাই, কিন্তু বাংলাদেশের সব মানুষ মুক্তিযুদ্ধ, আমরা কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান, কিছুই করতে পারে। মালদ্বীপের মতো 5 লক্ষ মানুষের একটা দেশে আঙ্গুল দেখায় চলে আইতে হয়েছে, খালি আঙ্গুল তুলছে মুজ্জু, এমনি চলে আসছে, আর আমরা 18 কোটি, এটা মনে রাখতে হবে। আপনার কাছে আমার শেষ 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে তাহলে এখন আওয়ামী লীগের নেতৃত্ব কে দিবে? আওয়ামী লীগের অবস্থা কি, রাজনৈতিক অবস্থা কি হবে, তার সংগঠনের অবস্থা কি হতে পারে? আওয়ামী লীগ এখন দিনে রাতের গভীর পলায় থাকবো বেশ কিছুদিন। এইগুলো তো মেরুদণ্ড হয়নি, তো হাইব্রিডের দল। আওয়ামী লীগের তো রিয়েল কর্মী নাই, আপনারা বুঝতেছেন না। আমি চিনি তো আওয়ামী লীগের,
আওয়ামী লীগের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 56,000 বর্গ মাইলে কে কোথায় পলিটিক্স করে আমি জানি তো। আমার মতো তো কেউ করে নাই, সেই কর্মীরা তো মরে গেছে গা। নাই, হাসিনা এদেরকে মেরে ফেলছে। এখন হাইব্রিডের কই আরাফাত কে কই? আপনি কইছিলাম এই বাপ দাদার নাম নাই সান মোল্লের বিয়ে কই? এই আরাফাত তুই করে, এই আনিসুল হক তুই কই? আমি যে কইছিলাম তুই কসবার মেম্বার হইতে পারবে না, আয় তো দেখি বাপের বেটা এখন রাস্তায়। ওই যে শহীদউদ্দিনের ফুত মেহেরপুরের কি নাম এটা, ওই যে জনপ্রশাসন মন্ত্রী ছিল ফরাদ, কই? এরা তো হাইব্রিড। আমি শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি তো রাষ্ট্র চালান, বলেন তো আপনি তো বঙ্গবন্ধুর মেয়ে, বিড়াল দিয়ে কোনোদিন হাল চাষ হয় কিনা? আপনি আমার টক শো দেখেন না, বিড়াল দিয়ে কোনোদিন হাল চাষ হয় কিনা? শেখ হাসিনা তো চাইছে এই দেশে আওয়ামী লীগের বিড়াল দিয়ে হাল চাষ করতে, এই কারণে তার এই অবস্থা হয়েছে। এবং আওয়ামী লীগ এদের নেতৃত্বে আবার দাঁড়াইব কে? সালমান রহমান হইব নেতা? কে কে আওয়ামী লীগের নেতা? হ্যাঁ, নতুন রাজনীতি নতুন নেতৃত্ব যদি আসে, ইট উইল টেক টাইম অ্যান্ড ইটস অ্যান আনলিমিটেড টাইম। ওই যে আমি বলছিলাম 75-এর 15ই আগস্ট আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যা করে একবার গেছিল, ওই ফজলুর রহমানদের মতো ব্যাকল কর্মীরা আসলে বইলা, জানি কর্মীরা আসলে জীবন যৌবন শেষ করিয়া ডিজিএফআই ক্যাম্পে গিয়া বছরের পর বছর জেল খাটতে আওয়ামী লীগ দাঁড় করাইছি, বক্তৃতা করে করে মুখে রক্ত তুলিয়া 21 বছর লাগছে। এখন আওয়ামী লীগ 3-21-এ 63 বছর। বলবেন না আয়া করবো কি? ওই যে ইন্ডিয়া এনে টেলিভিশনে কয় এমনি ফুটতে জায়গা হাততালি দে, এই ইন্ডিয়া আমার পক্ষে কইছে। আরে ইন্ডিয়া কি করবো রে? বাংলাদেশের মানুষ চাইতে হবে, বাংলাদেশের মানুষ তোমাদেরকে মাফ করতে হবে, ছাত্র জনতা তোমাদেরকে মাফ করতে হবে। যে মায়ের বুক খালি করছো তার অভিশাপ থেকে তোমাকে মুক্ত হতে হবে। যে সন্তানকে গুলি করে মারছো মা বলে চিৎকার যে করছে, সেই সন্তানের চিৎকার যতদিন আকাশে বাতাসে থাকবে আওয়ামী লীগ তুমি মাপ পাইবে না। তুমি মাঠে নামতে বা মনে করতে কালকেই মাঠে নামলাম, দেখি নাম। আমি বিএনপির শক্তিতে বলতেছি না, আমি আল্লাহর শক্তিতে কথা বলতেছি, আমি আমার রাজনৈতিক শক্তিতে কথা বলতেছি, চেতনার শক্তিতে, মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে কথা না। দেখি কি করতে পারো স্যার? ওই যে আমার সন্তানরা, ওই যে আমার সন্তানরা দুর্গম গিরিকান্থার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, সিরিয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হো আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, নিতে হবে পারি, দিতে হবে তরি পার। ওই যে আমার সন্তান, তাদের সাহসে আমি কথা বলি। ওই যে সন্তান, যে মেয়েটা বলছিল আমি বাবারে বলে আসছি আমি যদি গুলি খায় পড়ি আমার লাশটা তুমি নিয়ে না, ওর পতন না হবে। ওই মেয়েটার দিকে তাকায় আমি কথা বলি। এত মেয়ে আছে, ওদের সবাইকে আমার 1 কোটি বার করে মা ডাকলেও শেষ হয় না। একটি মেয়ে বলেছিল যে আমার পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, আমি কোনটা বেছে নেব? আমি পিছনে যাওয়ার জায়গা নেই, সামনে স্বাধীনতা। আমি চাই স্বাধীনতা, মরলে বীরের মতো মরব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই যে তারুণ্যের শক্তি, যে আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাই, ছোট ছোট বাচ্চারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে তারা মাঠে নামলো এবং বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে, আমরা না, ছাত্র জনতা মিলে জীবনের বিনিময়ে, প্রায় 400 লোকের জীবনের বিনিময়ে, আর শত শত লোক আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধ হয়েছে, এদের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি। আর এরপরে আমরা সেই তরুণদের আবার দেখলাম তারা আবর্জনা পরিষ্কার করতেছে, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, তারা রাত জেগে পাহারা দিচ্ছে, ডাকাতি, চুরি ডাকাতি, এক অন্য এক বাংলাদেশ আমার গায়ের লোম খাড়া দিচ্ছে। এই বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে? আর এই বাংলাদেশকে কেউ কোনোদিন আর দাবায় রাখতে পারে? সেই সাহসে আমি কথা বলছি। কিসের ইন্ডিয়া? ইন্ডিয়া তুমি তোমার দেশ, তুমি বড় হইতে পারো, তুমি বড় হয়ে, কিন্তু তোমার দায়িত্ব বড়। তুমি বড় হইতে পারো কিন্তু তোমার দায়িত্ব বড়। তুমি মনে করবা আমার এখানে ঢুকবা, ওই আমার তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা, উনি কিন্তু একটা টক শোতে বলছে আমার দেশে গন্ডগোল করলে আপনার দেশেও কিন্তু বাকি থাকবে না। আমিও বলতেছি ওইখানে টেলিভিশনে করে যদি আমার দেশের সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, এটা মনে রাখতে হবে তাদেরও কিন্তু মণিপুর আছে, ত্রিপুরা আছে, মনে রাখতে হবে। আমরা কিন্তু 18 কোটি মানুষ,
আমরা কিন্তু বাতনাকায়া থাকি না। আমরা সেই সোনার বাংলার মানুষ, যে সোনার বাংলা পশ্চিম বাংলারে দেখে বা ইন্ডিয়ারে দেখে রবি ঠাকুর বলে নাই গগনে গরজে মেঘ ঘন ভরসা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো দাঁড়া খরো পরশা, কাটিতে কাটিতে দান এলো ভরসা। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ওই অতে দিল্লিতে বসে লেখে নাই, বা পশ্চিমবাংলার কলকাতা বসে এটা লেখছে আমার শাহজাদপুরে বসে। কাজে বুঝতে হবে আমার কিন্তু ক্ষেতের ধান আছে, পাট আছে, আমার কিন্তু পেটে ভাত দেওয়ার মতো সমস্ত সম্পদ আছে, আমার কিন্তু আমার সব আছে। শুধু চোর ডাকাত গুলারে ইন্ডিয়া আপনি নিয়ে যান, একটা গেছে ডাকাইতে সর্দার গেছে, সবগুলোরে নেন, দেখবেন আমরা ভালো আছি। এটাই হলো আমার কথা। আবারও বলি, শুনরে মালিক শুনরে মজুদ্দার, প্রিয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি, আদিম হিংস্র মানবিকতার যদি আমি হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আজকের বিএম পাবলিক শো এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আবার কোনো দিন দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। আজকের মতো বিএম পাবলিক শো স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি বিএম জাহাঙ্গীর।